ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত 10, আহত অন্তত অর্ধশতাধিক। বাংলাদেশ নৌবাহিনীকে 2030 সালের মধ্যে আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সব প্রস্তুতি সম্পন্ন। ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হুদহুদ এবং বেইজিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি শামস শিবলু। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিয়াবাজার হাইওয়ে হোটেলের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। রোববার সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী ট্রাক মিয়াবাজার হাইওয়ে হোটেলের সামনে দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শিকদার পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও তার সহকারী এবং বাসের 4 যাত্রী মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। অপরদিকে ঢাকা চট্টগ্রামে ফেনী বাইপাস অংশের লেমুয়ার কসকা নামক স্থানে বাস দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 40 থেকে 45 জন। রোববার ভোর 5:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ডেল্টা লাইনের একটি বাস ফেনীর কসকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 3 জন নিহত হয়। নিহতদের মধ্যে মামুন ও জ্যোৎস্না আক্তারের নাম জানা গেছে। নিহত মামুন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পুরালিয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে ও জ্যোৎস্না টাঙ্গাইল জেলার কোনাবাড়ি এলাকার কামাল উদ্দিনের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল সহ শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডল সহ দেশের জলসীমায় গত 25 বছরে সফলভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের নেভাল বার্তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী ও সক্ষম ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরে তার সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, মাত্র 2টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি মর্যাদাশীল বাহিনীতে পরিণত হয়েছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুপরিচিত লাভ করতে সক্ষম হয়েছে। সমুদ্র বিজয়ের মাধ্যমে পাওয়া বিশাল সমুদ্র এলাকা সর্বোত্তম ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিতকরণ সহ সমুদ্র সম্পদ আহরণ জরুরি হয়ে পড়েছে। নতুন উদ্দীপনা ও মনোবল নিয়ে নৌবাহিনীর সদস্যদের বিশাল জলসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নৌবাহিনীকে একটি দক্ষ, আধুনিক, ভারসাম্যপূর্ণ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা 2030 সালের মধ্যে বাস্তবায়িত হবে। বহির্বিশ্বের সাথে দেশের বাণিজ্যের 90% বেশি সমুদ্র পথেই পরিচালিত হয়ে থাকে। সম্পদ আহরণ, নিরাপদ বাণিজ্য নিশ্চিতে সমুদ্র এলাকার অনুকূল পরিস্থিতি নিশ্চিত ও নিরাপত্তা বিধান একান্তভাবে অপরিহার্য। এই লক্ষ্যে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সংসদ সদস্য ও সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছালে তাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি সাময়িকী তৈরি করে সেখানে আমি সই করব, মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করবেন এবং তারপরে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। এভাবেই এই পদত্যাগপত্র গৃহীত
হবে, তারপরে আমরা প্রজ্ঞাপন জারি করব। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি কোনো মন্ত্রীকে তার মন্ত্রিসভায় রাখবেন না, তাহলে তিনি ওই সংশ্লিষ্টকে মন্ত্রীকে বলতে পারেন পদত্যাগ করার জন্য। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে বলতে পারেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য। প্রজ্ঞাপন যখন জারি হবে তখন এটা বাস্তবায়িত হবে। এক্স্যাক্টলি কখন মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করবেন, মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, এটা বলাটা এটা ঠিক এটা প্রতিষ্ঠিত যে নর্মস তার বাইরে। সম্পদের তথ্য গোপনের মামলায় আত্মসমর্পণের পর কক্সবাজারের সাংসদ আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কক্সবাজার ৪ আসনের এই সাংসদ রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ মারুফ হোসাইন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা বদির পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী মাহফুজুর রহমান লিখন। দুদকের পক্ষে ছিলেন কবির হোসাইন। 2008 ও 2013 সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক খায়রুল হুদা গত 21শে আগস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন। এ মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিপরীতে 10,86,81,659 টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বদি গত 11ই সেপ্টেম্বর এ মামলা হাইকোর্ট থেকে 4 সপ্তাহের জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষ রোববার নতুন করে জামিন চাইতে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। বদির আইনজীবীরা জামিন চেয়ে শুনানিতে বলেন, সাংসদ নিচু জমি কিনে ভরাট করার পর জমির মূল্য বেড়ে গেছে, তিনি দুর্নীতি করেননি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে 1000 নেতাকর্মী সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছে। শনিবার সন্ধ্যায় শ্যামনগর আসনের সংসদ সদস্য SM জগলুল হায়দারের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধৃত হয়ে আওয়ামী লীগে যোগদান করে। এই উপলক্ষে শ্যামনগরে মালিকখালী স্কুলে মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্ব ফজলুল হক মোরলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য SM জগলুল হায়দার বক্তব্য রাখেন। এই সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টানা বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ঘণ্টায় প্রায় 210 কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের কৈলাসগিরি পার্ক ও তৎসংলগ্ন এলাকায় আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হুদহুদ। আর ঘূর্ণিঝড়ের আঘাতে শুরুতেই 2 জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বেলা 11:30টার কিছু পর রাজ্যের রাজধানী বিশাখাপত্তনমের বন্দরের পাহাড়ি পার্কটিতে হুদহুদ আঘাত আনে বলে জানায় ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে হুদহুদের প্রভাব সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিপর্যয়ে বিশাখাপত্তনম ও শ্রীকাকুলাম জেলায় 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় ও কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা NI জানায়, হুদহুদ আঘাত হানার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করতে শ্রীকাকুলাম জেলা 5টি উদ্ধারকারী দল পাঠানো হয়। এছাড়া বিশাখাপত্তনমে পাঠানো হয় আরও 10টি উদ্ধারকারী দল। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, হুদহুদের প্রভাবে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, বিজয়নগর ও শ্রীকাকুলাম জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমনকি ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং তৎপরবর্তী ভারী বর্ষণের কারণে রাজ্যটিতে দুপুরের আগে ব্যাপক ভূমিধসের শঙ্কাও করেছেন আবহাওয়াবিদরা। এছাড়া ভারী বৃষ্টিপাতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এর আশেপাশে জেলাগুলোতেও। যদিও ঘূর্ণিঝড় আঘাত হানার আগে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ভুবনেশ্বর ও বিশাখাপত্তনম রুটে ট্রেন যাত্রা বাতিল করেছে। ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় অন্তত 50 জন প্রাণ হারিয়েছেন। এ হামলায় আহত হয়েছে প্রায় শতাধিক।
শনিবার রাতে সিরিয়া অধ্যুষিত পশ্চিম বাগদাদ এলাকায় এ ঘটনা ঘটে। রাজধানীর পশ্চিমে কয়েক মিনিটের ব্যবধানে পরপর 3টি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এসব কটি হামলা এক সূত্রে গাঁথা বলে ধারণা করা হচ্ছে। বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় চালানো 2টি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 38 জন প্রাণ হারায়। তৃতীয় আত্মঘাতীর হামলায় 12 জন নিহত হয় এবং 40 জন আহত হয়। বাগদাদে এমন এক সময় এ হামলার ঘটনা ঘটল যখন আনবার প্রদেশে ইসলামিক স্টেট আইএসের সাথে সরকারের যুদ্ধ চলছে। হঠাৎ লিবিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেখানে বিরোধপূর্ণ গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বান কি মুন। 2011 সালে সাবেক স্বৈরশাসক মুয়াম্মর গাদ্দাফির পতনের পর বান কি মুনের এটাই প্রথম লিবিয়া সফর। শনিবারের ওই সফরের রাজধানী ত্রিপোলির একটি হোটেলে লিবিয়ার জাতীয় সংসদের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন মুন। সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। এ সময় বান কি মুনের সাথে ছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফেদরিকো মুগেরিনি। গত জুলাইয়ের সাধারণ নির্বাচনের পর থেকে লিবিয়ার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। ত্রিপোলির বিমানবন্দর দখল করাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষে শতাধিক মানুষ মারা গেছে। সৌদি আরবের জেদ্দা ও ইসলামিক দাওয়াত সেন্টারের উদ্যোগে জেদ্দা ও মক্কার বাংলাদেশিদের এক ঈদ পূর্ণমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদ জানান, মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও মক্কা মুকাররমার বাংলা শাখার প্রধান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ, মাওলানা জিয়াউর রহমান, জাকির হোসেন সহ জেদ্দা ও মক্কার বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব। এতে ইসলামিক সঙ্গীত ও মঞ্চনাটক পরিবেশন করেন ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী জেদ্দা। প্রধান অতিথি বলেন, ইসলাম বিদ্বেষীরা যখন গান ও নাটকের মধ্য দিয়ে ইসলামের বিরোধিতা করছে, ঠিক আমাদেরকেও ইসলামিক সঙ্গীত ও ইসলামিক নাটক তৈরি করে বাতিলের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে দিল 5 বারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেকাওদের হয়ে 2টি গোলই করেছেন অ্যাথলেটিকো মিনেইরোর স্ট্রাইকার দিয়েগো তারদেল্লি, আর একটিমাত্র পেনাল্টির সুযোগ পেয়েও তা নষ্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। খেলার 28 মিনিটের মাথায় উল্লাসের সুযোগ আসে ব্রাজিলের দ্বারে। কর্নার হয়ে আসা বল ডি বক্সের বাম পাশ থেকে দিয়েগো তারদেল্লির ডান পায়ের নেওয়া শটে গোলে উদযাপন করে ব্রাজিল। বিরতি শেষে আর্জেন্টিনা সমতায় ফেরার লড়াইয়ে নামলেও জয়ের ব্যবধান বেশি করতে দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে অনেক বেশি আক্রমণাত্মক খেলতে দেখা যায়। এই আক্রমণাত্মক ভাব ব্রাজিলকে 64 মিনিটের মাথায় দিয়ে দেয় আরেকটি সুযোগ। এবারও উদযাপনের উপলক্ষ তৈরির কারিগর সেই তারদেল্লি। অস্কারের নেওয়া কর্নার কিক সরাসরি দুর্দান্ত হেঁটে আর্জেন্টাইন জালে পাঠিয়ে উদযাপনে মেতে ওঠেন তিনি। 2 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা দল আরও বেশি এলোমেলো হয়ে পড়ে, আর এই সুযোগে আক্রমণের পর আক্রমণে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় ব্রাজিলের হাতে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে 3টি টেস্ট ও 5টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 25 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত 10, আহত অন্তত অর্ধশতাধিক। বাংলাদেশ নৌবাহিনীকে 2030 সালের মধ্যে আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সব প্রস্তুতি সম্পন্ন। ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হুদহুদ। এবং বেইজিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামে।